রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। তুরস্কের হাইপারসোনিক মিসাইল নিয়ে উদ্বিগ্ন ভারত, গ্রিস, আর্মেনিয়া, সাইপ্রাস সহ অনেক দেশ। যুক্তরাষ্ট্র থেকে $5 বিলিয়ন অস্ত্র কিনছে মিশর। শনিবার গাজায় ইসরায়েল হত্যা করেছে 42 জন ত্রাণ সংগ্রহকারী। গাজা ও ফিলিস্তিন নিয়ে ফ্রান্স প্রেসিডেন্টের টেলিফোন আলাপ, তুরস্ক ও মিশর প্রেসিডেন্টের সাথে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ অনেক দেশ। তুরস্ককে একসময় বলা হতো ইউরোপের রুগ্ন মানুষ। সেই তুরস্ক গোটা বিশ্বে একের পর এক চমক সৃষ্টি করেছে সমরাষ্ট্র ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবন সহ বিভিন্ন দিক দিয়ে। গত 22 জুলাই ইস্তাম্বুল প্রতিরক্ষা মেলায় তুরস্ক তাদের নিজস্ব উদ্ভাবিত হাইপারসোনিক মিসাইল হাজির করে, আর এর মাধ্যমে তুরস্ক আরেকবার চমক নিয়ে এসেছে গোটা বিশ্বের সমরাঙ্গনে। নতুন যুগের অত্যাধুনিক আর অপ্রতিরোধ হাইপারসোনিক মিসাইল আবিষ্কারের মাধ্যমে তুরস্ক প্রবেশ করল নতুন এক অধ্যায়ে। তুরস্কের এই মিসাইলের খবরে ইতিমধ্যে প্রচন্ড রক্তচাপ বেড়েছে তাদের চিরশত্রু গ্রিস ও আর্মেনিয়ায়। একই সাথে তুরস্কের এই মিসাইল নিয়ে গভীরভাবে চিন্তিত ভারত, কারণ তুরস্ক পাকিস্তান বর্তমানে প্রতিরক্ষা সম্পর্ক যেই পর্যায়ে রয়েছে তাতে দ্রুত এই মিসাইল প্রযুক্তি পেতে পারে ভারতের চিরশত্রু পাকিস্তান। আর পাকিস্তান এই মিসাইলের অধিকারী হলে ভবিষ্যতে পাকিস্তানের হামলা প্রতিহত করা ভারতের জন্য কঠিন হবে বলে আশঙ্কা করা হয়েছে দেশটির বিভিন্ন মহল থেকে। তাদের মতে মে মাসে ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান ভবিষ্যতেও ভারত পাকিস্তান যুদ্ধে তুরস্কের অস্ত্রের ব্যবহার যে বৃদ্ধি পাবে তাতে কোনো সন্দেহ নেই। সফর বিশ্লেষকদের মতে অত্যাধুনিক অস্ত্রের অধিকারী হওয়ায় বিশ্বে দ্রুত প্রভাব বৃদ্ধি পেতে যাচ্ছে ইউরোপের রুগ্ন ম্যান তুরস্কের। গ্রিসের আশঙ্কা, তুরস্কের হাইপারসোনিক মিসাইলের কারণে বিপদে পড়তে পারে ভূমধ্যসাগরের দ্বীপ সাইপ্রাস। দ্বীপটি একসময় ওসমানীয় খেলাফতের অধীনে থাকলেও এক পর্যায়ে ব্রিটিশদের দখলে চলে যায়। পরবর্তীতে এই দ্বীপের মালিকানা নিয়ে বিরোধ দেখা দেয় তুরস্ক ও গ্রিসের মধ্যে। গ্রিক সেনা সরকার এই দ্বীপটিকে দখলের পরিকল্পনা করলে 1974 সালে সেখানে সেনা অভিযান পরিচালনা করে তুরস্ক। দ্বীপটির উত্তর অংশ তথা 3 ভাগের 1 ভাগ দখল নেয় তুরস্ক। সেই থেকে আজ পর্যন্ত সেখানে রয়েছে তুরস্ক নিয়ন্ত্রিত প্রশাসন। গ্রিসের অপর অংশ নিয়ন্ত্রণ করছে গ্রিস। সাইপ্রাস দ্বীপ ঘিরে ভূমধ্যসাগরের বিশাল সমুদ্র এলাকা ও তার সম্পদ নিয়ে বর্তমানে তীব্র বিরোধ চলছে তুরস্ক ও গ্রিসের মধ্যে। গত 5 বছরে বেশ কয়েকবার যুদ্ধ পরিস্থিতির মুখোমুখি হয় দেশ দুটি। হাইপারসোনিক মিসাইলের সামনে আনার আগে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সাইপ্রাসে 2 স্টেট সলিউশন প্রস্তাব দেন। গ্রিস ও গ্রিস নিয়ন্ত্রিত সাইপ্রাস সরকার এর বিরোধিতা করে তখন, কিন্তু তুরস্ক হাইপারসোনিক মিসাইল হাজির করায় এবার কিছুটা দমে গেছে গ্রিস ও সাইপ্রাস, কারণ সাইপ্রাস নিয়ে উভয় দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে তাতে এগিয়ে থাকবে তুরস্ক। তুরস্কের হাইপারসোনিক মিসাইল উদ্ভাবনের খবরে ভারতের উদ্বেগের বিভিন্ন দিক তুলে ধরে ইতোমধ্যে খবর প্রকাশ করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। এতে বলা হয়েছে, আঙ্কারার হাইপারসোনিক মিসাইলের খবরে শোরগোল পড়ে গেছে দক্ষিণ ইউরোপ ও মধ্য এশিয়া সহ বিভিন্ন অঞ্চলে। কেবল তাই নয়, আঙ্কারার এই খবরে বর্তমানে প্রমাদ গুনছে ন্যাটোর সদস্য গ্রিস পর্যন্ত। ভারত, গ্রিস, সাইপ্রাস ছাড়া তুরস্কের হাইপারসোনিক মিসাইলে উদ্বেগ বেড়েছে আর্মেনিয়ার। আর্মেনিয়া তুরস্কের সম্পর্ক সাপ আর বেজির মতো। 2020 সালে নাগোর্নো কারাবাখ নিয়ে যুদ্ধ শুরু হয় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে। এই যুদ্ধে তুরস্কের সহায়তায় আজারবাইজান বিধ্বস্ত করে দেয় আর্মেনিয়াকে। আর্মেনিয়ার আশঙ্কা, তুরস্ক তার সব ধরনের সমর প্রযুক্তি দিয়ে সহায়তা করে আজারবাইজানকে। তারা আজারবাইজানকে আর্মেনিয়ার বিরুদ্ধে ব্যবহার করছে প্রক্সি বাহিনী হিসেবে। ফলে ভবিষ্যতে আর্মেনিয়া বড় ধরনের সমস্যায় পড়তে যাচ্ছে তুরস্কের হাইপারসোনিক মিসাইলের কারণে। তুরস্ক নির্মিত টাইফুন ব্লক 4 নামক হাইপারসোনিক মিসাইলের নির্মাতা দেশটির মিসাইল নির্মাতা প্রতিষ্ঠান রকেট সান। মিসাইলটির নির্মাণ থেকে শুরু করে উৎক্ষেপণ সব আয়োজনে প্রতিষ্ঠানটির নিজস্ব। তুরস্ক ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তুরস্কের হাইপারসোনিক মিসাইল সহ সমরাষ্ট্র ক্ষেত্রে দেশটির রাতারাতি উত্থানের মূল নায়ক দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সমরাষ্ট্র ক্ষেত্রে তুরস্ককে দ্রুত স্বাবলম্বী করার বিষয়ে এরদোয়ান ও তার
প্রশাসনের স্বপ্ন এভাবে বাস্তবে রূপ নেবে তা যেন ভাবতে পারেননি অনেকে। তুরস্ক অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছে ব্যালিস্টিক মিসাইলের শক্তি বৃদ্ধির। এ বিষয়ে এরদোয়ান যাবতীয় দায়িত্ব দেন রকেটসানের কাঁধে। রকেটসান এই ক্ষেত্রে দ্রুত সফলতা অর্জন করে এবং নির্মাণ করে টাইফুন নামক 800 থেকে 1000 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এরপর তারা বিশ্বে তাক লাগিয়ে দেয় টাইফুনের হাইপারসনিক ভার্সন নির্মাণ করে। এক্ষেত্রে পূর্ণ সফলতার আগে তারা কোনো তথ্য প্রকাশ করেনি গণমাধ্যমে। সম্পূর্ণ সফলতার পর 22 জুলাই সরাসরি মিসাইল হাজির করল প্রকাশ্যে। তুরস্কের হাইপারসনিক মিসাইলের গতি ও পাল্লা বিষয়ে তথ্য প্রকাশ করেনি নির্মাতা প্রতিষ্ঠান। তবে সমর বিশ্লেষকদের ধারণা এর গতি ম্যাক 8 বা শব্দের তুলনায় 8 গুণ বেশি এবং পাল্লা কমপক্ষে 1000 কিলোমিটার। $5 বিলিয়ন ব্যয়ে মিশর যুক্তরাষ্ট্র থেকে 8 শতাধিক মাঝারি পাল্লার মিসাইল ও 4টি রাডার সিস্টেম কিনতে যাচ্ছে। 24 জুলাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বা স্টেট ডিপার্টমেন্ট এই অস্ত্র বিক্রির অনুমতি দিয়েছে। 8 শতাধিক মিসাইলের মধ্যে রয়েছে 100 অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল বা আমরাম মিসাইল সিস্টেম। এসব মিসাইলের পাল্লা 120 কিলোমিটার। এসব মিসাইল যুদ্ধ বিমান থেকে ছোড়া হয়। এসব মিসাইলের ফলে বৃদ্ধি পাবে মিশরের এয়ার ফোর্সের শক্তি। মিশরের কাছে রয়েছে যুক্তরাষ্ট্রের F-16 ফাইটার জেট। এসব বিমান বর্তমানে সজ্জিত হবে আমরাম শক্তিশালী এয়ার টু এয়ার মিসাইলে। ইসরায়েল আর্মি মঙ্গলবার গাজায় হত্যা করেছে কমপক্ষে 42 জন ফিলিস্তিনি, যারা তাদের ত্রাণ শিবিরে এসেছিল খাবার সংগ্রহের জন্য। ইসরায়েল আর্মি বলেছে শনিবার থেকে তারা গাজায় বিমান থেকে খাদ্য ফেলেছে, অথচ একই দিন তারা হত্যা করল 42 জন ত্রাণ সংগ্রহকারীকে। আল জাজিরার খবরে বলা হয়েছে গাজায় ইসরায়েল রোববার হত্যা করেছে কমপক্ষে 71 জন ফিলিস্তিনি। অপরদিকে ইসরায়েল নেভি রোববারে গাজা উপকূলে আটক করেছে একটি ত্রাণবাহী জাহাজ। আটক করেছে জাহাজের 21 জন নাবিককে। প্রকাশিত খবরে বলা হয়েছে একদল স্বেচ্ছাসেবক গাজায় ইসরায়েলের অবরোধ ভাঙার অংশ হিসেবে জাহাজে করে গাজার হান্দালার দিকে যাচ্ছিল ত্রাণ নিয়ে। হান্দালা এলাকার নাম অনুসারে তারা জাহাজটির নামও দেয় হান্দালা, কিন্তু জাহাজটি খাবার নিয়ে তীরে ফেরার আগেই ইসরায়েল আটক করে জাহাজটিকে। গাজা থেকে ফেরত আসা কয়েকজন ত্রাণকর্মী গণমাধ্যমকে জানিয়েছেন গাজার প্রতিটি মানুষ অনাহারে ভুগছে। কেউ 7 দিন, কেউ 3, কেউ 2 দিনে একবার খাবার পায়। অনাহারে কঙ্কালসার অনেক মানুষ রাস্তায় পড়ে আছে। শনিবারও অনাহারে কমপক্ষে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা এবং ফিলিস্তিন রাষ্ট্রকে কার্যকর করার বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর উদ্যোগে তীব্র ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ তাদের অনেক মিত্র। এ নিয়ে বিরোধ দেখা দিয়েছে ইউরোপে। ইতালির প্রধানমন্ত্রী মেলোনি প্রকাশ্যে ফ্রান্সের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা করেছেন। গাজা পরিস্থিতি এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা বিষয়ে ইমানুয়েল ম্যাক্রো শনিবার টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও মিশরের প্রেসিডেন্ট জেনারেল আল ফাতাহ আল সিসির সাথে। টেলিফোন আলাপের পর ম্যাক্রো এক বিবৃতিতে বলেছেন, গাজায় এভাবে প্রতিদিন শিশুদের অনাহারে মৃত্যু আমি মেনে নিতে পারছি না। এটা বন্ধ করতে হবে। বিশ্বের 193টি দেশের মধ্যে এখন পর্যন্ত 142টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, কিন্তু তারপরেও বাস্তবে ফিলিস্তিন রাষ্ট্র বলতে কিছু নেই। বিশ্বের অনেক প্রভাবশালী দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েই তাদের দায়িত্ব পালন করেছে, কিন্তু এই রাষ্ট্র বাস্তবায়নের কোনো পদক্ষেপ নেয়নি তারা। এছাড়া যুক্তরাষ্ট্র, ব্রিটেনের মতো অনেক দেশ এখনো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। বর্তমানে ফিলিস্তিন নামক যে রাষ্ট্রের কথা শোনা যায় সেটা হলো পশ্চিম তীর, তবে সেটি 1967 সাল থেকে ইসরায়েলের দখলে রয়েছে। দখলের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল সেখানে 7 লাখের বেশি ইহুদিদের বসতি স্থাপন করেছে এবং এখনো লাখো লাখো ইহুদিদের সেখানে বসতি স্থাপনের প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। আর এটি তারা করছে ফিলিস্তিনিদের জায়গা জমি দখল করে। যেমন 1948 সালে ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে প্রতিষ্ঠা করা হয়েছিল ইসরায়েল নামক রাষ্ট্র। প্রতিষ্ঠার পর থেকে ক্রমে সম্প্রসারিত হয়েছে ইসরায়েলের সীমানা এবং ক্রমে সংকুচিত হয়েছে ফিলিস্তিনিদের এলাকা। বর্তমানে তারা কেবল পশ্চিম তীর এবং গাজায় আবদ্ধ। أنا اسمي نسرين يوسف شعبان عباس. كنا في الشمال ورحلنا من الشمال يقولوا لنا إنه الجنوب أمان.
যখন ইসরায়েলিরা হাসপাতালে আশ্রয় নেয়া নাসরিন ইউসুফ এবং তার পরিবারকে হাসপাতাল ছাড়তে বাধ্য করে, তখন তিনি সম্ভবত মনে মনে ভেবেছিলেন যে আশ্রয়বিহীন সবচেয়ে কঠিন এই রাতের কষ্টভোগ তাকে করতে হবে। কিন্তু সেই রাতে নাসরিনের সাথে যা ঘটেছিল তা ছিল অত্যন্ত বেদনাদায়ক। خلوني 4 ساعات وانا واقفه، جردوني من ملابسي، اخذوا ملابسي، اخذوا ذهبي، اخذوا مصاريي 7000 دينار اخذوا مني ذهب ومصاري. إلنا اليوم 6 أيام وإحنا بدون مأوى، غير مرة حنت علينا وأخذتنا عندها، مرة شهيد أخذتنا وحطتنا عندها. I just received a report that the Al Khair Hospital, which is next to Nasser Hospital, has been attacked, and the paramedics there informed the physician that a woman was raped for 2 days until she lost her ability to speak. Women are being raped. Another woman in the Nasser hospital was stripped of her clothing in front of her husband and brother. And when one of them took their clothes off to cover her, the Israeli soldiers killed both, the brother and the husband. দ্য এথনিক ক্লিনজিং অফ দ্য ফিলিস্তিন বইতে ইসরায়েলি ইতিহাসবিদ ইলান পাপে স্বীকার করেন, ফিলিস্তিনিদের প্রতিরোধ ভেঙে দিতে ইসরায়েলিরা পরিকল্পিতভাবে শারীরিক ও যৌন নির্যাতনের কৌশল ব্যবহার করেছে। প্রতিটি গ্রামে তারা ইচ্ছাকৃতভাবে তাদের ধর্ষণ এবং যৌন সহিংসতার গল্প ছড়িয়ে দেয়, যাতে অন্যান্য গ্রামের বাসিন্দারা তাদের সম্ভ্রম রক্ষার জন্য ইসরায়েলিরা আসার আগেই সেখান থেকে পালিয়ে যায়। عروني بشكل كامل وربطوا ايدي بالكربشات للخلف ورموني على الارض. كانوا 2 ووحدة. حطت اجرها على راسي بهاي، وشخص اخر ثبت ركبه في بطني والكربشات تحت، يعني تحت ظهري، بايدي تحت ظهري، وبده يفتفت في صدري، والشخص اخر مسك اجري وثبتهم، بده يحاول يدخل عصاي بهالامر. ورغم كل الصياح ابدا هم مستمرين. يعني بتذكر انه في الالم بيطلع من باطن الارض، بيجي هيك من جسمي، بيطلع زي الزوبعه بيوصل للسماء، كانه كل الظلم اللي في التاريخ البشري وقع من قبل البشر على البشر، كنت احسه كله بيتجمع في هذيك الليله، بينصب هم اعمالهم بيقوموا بينصب عليهم। 2006 সালে সেইমুর হার্শ রাফায়েল বাটাইলের লেখা দ্য আরব মাইন্ড নামে একটি বইয়ের পরিচিতি তুলে ধরেন। বইটি যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজদেরকে আরবদের বিরুদ্ধে লড়াই করার জন্য দিক নির্দেশিকার মতো। সেইমুর হার্শ বলেন, বইটি সম্পর্কে সংক্ষেপে বলা যেতে পারে, যুদ্ধে আরবদের সবচেয়ে বড় দুর্বলতা হলো তাদের লজ্জাবোধ। এই লজ্জাবোধ ঢাকার জন্য আরবরা যে কোনো কিছু করতে, এমনকি প্রতিরোধমূলক তৎপরতা থেকে সরে যেতেও প্রস্তুত। যৌন নির্যাতনের সময় নির্যাতনের শিকার নারীর ছবি তোলাই যথেষ্ট। যৌন নির্যাতনের শিকার নারী এ সম্পর্কে কারো সাথে কথা বলে না। সে কারণে অন্যান্য ঔপনিবেশিক শক্তির তুলনায় ইসরায়েলিরা যৌন নির্যাতন এবং জাতিগত নির্মূলের কৌশল ব্যবহার করে অনেক বেশি সফল হয়েছে। שם בטנטורה הוא עשה משהו אחר. הוא תפס אישה, חתיכה צעירה, נכנס לבית אחד, הכין חדר מיטות עם מיטל, ברטל זיין אותה. ואז תפסו אותו, קיבל מכות וגירשו אותו. אבל רימון אני לא זוכר. זה רוצה לנוס אחת, זה כן. أكثر من شغلة كانت قاسية، بس إذا بدي أجي يعني أختار اللحظة اللي كانوا معريني ودخلوا أبوي وحاولوا يجبروني ينام معي في التحقيق وأنا معرية. هاي يعني من أكثر اللحظات صعوبة، إنه دخلوا أبوي وأنا عريانة. لا، كانت قضية فظيعة كثير.
ইসরায়েলে বছরের পর বছর ধরে ব্যাপক সহিংসতা ও ধর্ষণের ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যা এখন দুরারোগ্য মহামারীতে পরিণত হয়েছে। সরকারের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে ইসরায়েলের 90 লক্ষ জনসংখ্যার মধ্যে 84,000 নারী ও মেয়ে প্রতি বছর যৌন হয়রানি ও ধর্ষণের শিকার হয়। তাদের অর্ধেকই অপ্রাপ্তবয়স্ক, যে কারণে ইসরায়েলকে পশ্চিম এশিয়ার ধর্ষণের রাজধানী বলা হয়। বিশ্বের সবচেয়ে নীতিবান সেনাবাহিনী বলে দাবিদার ইসরায়েলি সেনাবাহিনীতে যৌন নির্যাতনের হার বেসামরিক পরিবেশের চেয়ে কোনো অংশে কম নয়। দৈনিক হারেটস পত্রিকার এক প্রতিবেদন অনুসারে সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর, মহিলা সৈন্যদের বিরুদ্ধে যৌন নির্যাতনের ঘটনা বহুগুণে বেড়ে গেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে 2020 সালে 1/3 মহিলা সৈন্য অন্তত একবার যৌন হয়রানির শিকার হয়েছে, তবে ভুক্তভোগীদের প্রায় অর্ধেক এ সংক্রান্ত অভিযোগ করেছে। যারা অভিযোগ দায়ের করেছিলেন তাদের মধ্যে 26টি ঘটনার কোনো তদন্তই করা হয়নি এবং 44% বিশ্বাস করেন যে তাদের অভিযোগগুলো সঠিকভাবে তদন্ত করা হয়নি। অন্যদিকে ক্র্যাডেল ম্যাগাজিন এক নিবন্ধে লিখেছে যে 2020 সালে ধর্ষণ ও যৌন সহিংসতার 1542টি মামলার মধ্যে মাত্র 31টি তদন্ত করে অভিযোগ দায়ের করা হয়েছিল। ইসরায়েলে পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের ঘটনার দ্বিতীয় কারণটি ধর্মীয় বইয়ের পাতা এবং তাদের বিকৃত শিক্ষা ব্যবস্থার মধ্যে লুকিয়ে আছে। ইহুদি আইনশাস্ত্রের বই তালমুদ অনুসারে যুদ্ধের সময় অ-ইহুদি নারী ও শিশুদের ধর্ষণ করা ইহুদিদের জন্য বৈধ। ইহুদিদের অন্যতম নির্ভরযোগ্য ধর্মগ্রন্থ মিশনা স্পষ্টভাবে বলেছে যে যদি একজন ইহুদি একজন অ-ইহুদিকে ধর্ষণ করে তাহলে ধর্ষণের শিকার ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিতে হবে, এমনকি যদি সেই ভুক্তভোগী 3 বছর বয়সী শিশুও হয়। এই বিকৃত ধর্মীয় বিধান অনুযায়ী যে কোনো মূল্যে ইহুদিদের শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখতে হবে। אין מזון, אין מים, אין דלק. הכל סגור. אנחנו נלחמים בחיות אדם ואנחנו נוהגים בהתאם. 2023 সালে আলাক্সা তুফান অভিযানের পর ইসরায়েলের পরিকল্পিত যৌন নির্যাতন এতটাই নৃশংস হয়ে ওঠে যে ইসরায়েলি মিডিয়াও সোচ্চার হয়ে ওঠে এবং কুখ্যাত সাদিতিমান কারাগারের নাম মিডিয়ার প্রধান শিরোনামে উঠে আসে। Israel's Channel 12 News, which broadcast the video, says this is the moment a Palestinian detainee was sexually assaulted. Israeli media reports suggest the Palestinian prisoner had been sexually assaulted by the reservists. গাজা উপত্যকা থেকে 30 কিলোমিটার দূরে নেগেভ মরুভূমিতে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে আলাক্সা তুফান অভিযানের পরপরই সাদিতিমান কারাগার প্রতিষ্ঠিত হয়, যেখানে গাজার যুদ্ধবন্দীদের আটকে রাখা হয়। সাদিতিমান জেলখানার সিসিটিভি ক্যামেরা থেকে ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায় বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্য একজন ফিলিস্তিনি বন্দীর উপর যৌন নির্যাতন চালায়। এ সময় 3 জন সৈন্য এমনভাবে তাদেরকে আড়াল করে রাখে যাতে নির্যাতনের ওই দৃশ্যগুলো সিসিটিভিতে দেখা না যায়। ঘটনাটি এতটাই মর্মান্তিক ছিল যে ইসরায়েলি সংবাদপত্র হারেটস, CNN এবং নিউ ইয়র্ক টাইমস এ সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করে। নিউ ইয়র্ক টাইমস জানায় প্রায় 4000 ফিলিস্তিনি বন্দী এই কারাগারে আটক ছিল, যাদের মধ্যে 35 জন নির্যাতনের কারণে হাসপাতালে নেওয়ার পর মারা গেছে। You don't think that this incident of alleged sexual assault is a one-off? No, actually we know it is not. Beating up every day, mental abuse that goes on, sexual assault that we hear again and again happening in different levels and different facilities. אונס לשם שמיים, מה שנאמר. אתה מבין? מה נדבר? গাজার একজন কর্মকর্তা আল হামালাউই নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদককে বলেছেন, 2 জন সৈন্য আমাকে মাটিতে আটকানো লৌহ দণ্ডের উপর বসিয়ে দিয়েছিল, যার ফলে রডটি আমার মলদ্বারে 5 সেকেন্ডের জন্য আটকে ছিল। এতে প্রচণ্ড রক্তপাত হয়। এরপর তারা আমাকে অসহ্য যন্ত্রণাকাতর অবস্থায় ফেলে রাখে। طمل طبعا وانت مطمل بتبقى بقول هنا هدول بيبقوا شباب وبنات. الطرف في الطيز بتنحط، بس لا هو الطرفة طرفة هيك خملها زي هيك القد حديد، لما تفتحها زي هيك وحط لك اياها جوا بخلي مخك يطلع। যৌন নির্যাতন এতটাই ভয়াবহ ছিল যে বেশিরভাগই এ বিষয়ে কথা বলতে লজ্জা পেতেন, বিশেষ করে যদি যৌন নির্যাতন কোনো মহিলা সামরিক অফিসার দ্বারা সংঘটিত হতো। مسكتني من خصياي ومن بشري وجرحتني في ايدها في اظافرها وغرزتهم في بشري
من كتر ما صرت أصرخ صرت أعض في السلك الله عزك زي الكلب. সেদিত ইমান কারাগার থেকে মুক্তি পাওয়া একজন ফিলিস্তিনি জাতিসংঘের পরিদর্শকদের বলেছেন 2023 সালের অক্টোবরে একবার ইসরায়েলি কারারক্ষীরা আমিসহ সেলের অন্য বন্দীদেরকে রান্নাঘরে নিয়ে যায়, তাদের নগ্ন করে একে অপরের উপর শুইয়ে দেয়। একজন সৈনিক তাকে আরও অপমান করার জন্য তার মলদারে একটি সবজি ঢুকিয়ে দেয়। অত্যন্ত লজ্জার সাথে এই ফিলিস্তিনি বন্দী এই ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমি একেবারে ভেঙে পড়ি। আমরা সবাই হতবাক হয়ে যাই এবং নীরবে কাঁদছিলাম। আমরা একে অপরের দিকে তাকাতেও পারিনি। সেদিত ইমান কারাগারে এই নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ এতটাই তীব্র হয়ে ওঠে যে ইসরায়েলি সুপ্রিম কোর্ট ওই কারাগারের 9 জন সৈন্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং কারাগারটি বন্ধ করে দিতে বাধ্য হয়। אמרתי לחבריי שבגדול זה מעניין לי את הכוס, לא מה עושים לבחורצ'יק הזה. מה? זה מה שבאמת מעניין אותך? חד משמעית. אני אתן לי רגע, אני אסביר. חיילים שמבצעים עבירה, חשודים בעבירה של אינוס, בעצור כפות. זה לא מעניין אותך? לא מעניין אותך תואר המידות של החיילים שלנו? אגב, אלה לא חיילים, אם הם עשו הם לא חיילים, הם עבריינים. בגדול, עוד פעם, זה מעניין לי את העכוז מה עשו לאיש חמאס הזה. אני כל הזמן זוכר, קודם כל, הדבר היחיד שמבחינתי הוא בעיה פה, זה שזו לא איזושהי מדיניות מוסדרת של המדינה להתעלל בעצירים. כי בגדול, זה גם, קודם כל מגיע להם, וזה אחלה נקמה שאנחנו צריכים לתת להם. ודבר שני, אולי זה גם ישמש אותנו קצת יותר כהרתעה. 2024 সালের 30 জুলাই একদল উগ্র ডানপন্থী এবং অতি জাতীয়তাবাদী বিক্ষোভকারী 9 জন সেনার আটক কেন্দ্রে আক্রমণ করে যাতে তাদের জিজ্ঞাসাবাদ করা না হয়। দাঙ্গার কয়েকদিন পর উগ্রপন্থীদের সমর্থক হিসেবে পরিচিত চ্যানেল 14 অভিযুক্ত এক সেনার সাক্ষাৎকার নেয় যার মুখ ঢাকা ছিল। সে নিজেকে এবং তার সহ আসামিদের আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেয়। এর কয়েকদিন পরে একই আসামিকে অন্য একটি টিভি অনুষ্ঠানে একজন সেলিব্রিটি হিসেবে আমন্ত্রণ জানানো হয় কথা বলার জন্য, কিন্তু এবার সে গর্বের সাথে কথা বলে এবং তার মুখও ঢাকেনি। এমনকি মধ্যপন্থী বলে পরিচিত টিভি চ্যানেল 12ও সেদিত ইমান কারাগারে বন্দীদের যৌন নির্যাতনের ঘটনাকে একরকম ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছে। সেদিত ইমান কারাগারে নির্যাতনের এই ঘটনা ভয়াবহ নির্যাতনের সামান্য চিত্র মাত্র। গত বছর 5 আগস্ট একটি ইসরায়েলি বেসরকারি সংস্থা কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত 55 জন ফিলিস্তিনি বন্দীর সাক্ষ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা গেছে ইসরায়েলের প্রায় সকল কারাগারে যৌন সহিংসতা এবং ধর্ষণের ঘটনা ঘটে এবং সেদিত ইমান কারাগারও এই নিয়মের ব্যতিক্রম নয়, যেখানে প্রথম থেকেই পরিকল্পিতভাবে যৌন নির্যাতন ও ধর্ষণকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। רגיל? להכניס מקל לרקטום של בן אדם, זה לגיטימי? כן, אם הוא נוח'בה הכל לגיטימי לעשות. אוקיי. הכל. הכל. If they touch our soldiers, we'll build a shield wall. The people will rise up against the government, be it left or right or whatever. Nobody can touch our soldiers. Not the people who died defending us, not my friends who died defending us. সম্প্রতি ইসরায়েলি সেন্টার ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ এই বিষয়ে একটি জরিপ চালিয়েছে। এতে দেখা গেছে 47% উত্তরদাতা বিশ্বাস করেন যে যুদ্ধে ইসরায়েলের আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত নয়। এই মনোভাবের অর্থ হচ্ছে ইসরায়েলি সমাজের প্রায় অর্ধেকই পরিকল্পিত নির্যাতন এবং যৌন হয়রানির কৌশল ব্যবহারের পক্ষপাতী। ইসরায়েলে আবারও ভয়াবহ হামলা চালানো হয়েছে, আর এই হামলায় তেল আবিবে বেজে ওঠে সাইরেন, যে সাইরেন দীর্ঘদিনেও থামেনি বলে জানা গেছে। যদিও ইসরায়েল দাবি করেছে এই ক্ষেপণাস্ত্র হামলা তারা সফলভাবে প্রতিহত করেছে। ইসরায়েল দাবি করেছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে প্রতিহত করেছে। হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে কিছু সময় আগে সাইরেন বাজতে শোনা যায়। এরপর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান বাহিনী প্রতিহত করেছে। ইসরায়েলি দৈনিক ইয়েদিহোত আহরোনেত জানায়, ক্ষেপণাস্ত্র হামলার কারণে দক্ষিণ নেগেভ এবং ডেড সি অঞ্চলে সতর্ক সংকেত শোনা যায়, যে সাইরেন দীর্ঘদিন ধরেই বেজেছে। আক্রান্ত এলাকাগুলোর মধ্যে ছিল আরাদ, কিরিয়াত আরবা ও আইন গেদি।
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা ফের শুরু হওয়ার পর হুতি যোদ্ধারা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে। মার্চে 2 মাসের এক অস্থির যুদ্ধবিরতির পর পুনরায় গাজায় আক্রমণ চালানো শুরু করে ইসরায়েল। 2023 সালের নভেম্বর থেকে হুতিরা রেড সি, গালফ অফ এডেন ও আরব সাগরে বাণিজ্যিক জাহাজেও হামলা শুরু করে। তারা দাবি করে এসব পদক্ষেপ গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে। ইসরায়েলি অভিযানে গাজায় ইতিমধ্যে 59,600-র বেশি মানুষ নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে। এদিকে গাজায় বৃষ্টির মতো ত্রাণ ফেলার ঘোষণা দিয়েছে 2 দেশ। ফিলিস্তিনের গাজায় ত্রাণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। তারা কার্গো বিমান ব্যবহার করে আকাশ থেকে ত্রাণ ফেলবে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায়, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতকে ত্রাণ বিতরণের অনুমতি দেবে ইসরায়েল। এ ব্যাপারে পক্ষগুলোর মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে 2 দেশ স্থলপথে গাজায় প্রবেশ করতে পারবে না। তারা বিতরণে আকাশপথ ব্যবহার করতে পারবে। ফলে এয়ারড্রপের মাধ্যমে ত্রাণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। গত বছরেও এভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। এক ইসরায়েলি কর্মকর্তা জানান, দ্রুত জর্ডান বিমানের মাধ্যমে গাজায় ত্রাণ পৌঁছে যাবে। সাধারণত ছোট ছোট প্যারাশুটে করে বিমান থেকে এসব ত্রাণ ফেলা হবে। সমুদ্র সৈকত অথবা খোলা স্থান লক্ষ্য করে বস্তাগুলো ছোড়া হবে। এভাবে ত্রাণ বিতরণেও প্রাণহানির ঘটনা ঘটে। গত বছর এমন এক কার্যক্রমে আকাশ থেকে ফেলা ত্রাণের বস্তা মাথায় পড়ে গাজার 5 বাসিন্দা নিহত হন। প্রসঙ্গত, ইসরায়েলের টানা 21 মাসের অবরোধ ও হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর মতে ইসরায়েলি অবরোধ ও নৈরাজ্যের কারণে গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়েছে। মে মাস থেকে খাবার নিতে গিয়ে 1000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মার্কিন ঠিকাদারি সংস্থার তত্ত্বাবধানে থাকা খাদ্য বিতরণ কেন্দ্রে এ হতাহতের ঘটনা ঘটে। 115টি মানবাধিকার সংস্থা ও দাতব্য প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, তারা নিজেদের সহকর্মী ও সাধারণ ফিলিস্তিনিদের ক্ষয়ে যেতে দেখছে। সংস্থাগুলো ইসরায়েলের সহায়তায় বাধাগ্রস্ত করার নীতিকে নিষ্ঠুর বলে উল্লেখ করেছেন। ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের সময় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে অনুরোধ করেছিল নিজেদের মালিকানাধীন অত্যাধুনিক থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে কিছুটা ইন্টারসেপ্টর ইসরায়েলকে দিতে। তবে রিয়াদ সে অনুরোধ প্রত্যাখ্যান করেছিল বলে নিশ্চিত করেছে আলোচনায় থাকা 2 মার্কিন কর্মকর্তা। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন শহরে আঘাত হানার সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ের মজুদ থাকা ইন্টারসেপ্টর অস্ত্র প্রায় শেষ হয়ে যাচ্ছিল। এমন সংকটময় সময়ে সৌদি আরবের সম্প্রতি কেনা থার্ড ব্যাটারির সাহায্য চেয়েছিল ওয়াশিংটন। এক মার্কিন কর্মকর্তা বলেন, যুদ্ধের সময় আমরা সবাইকে অনুরোধ করেছিলাম কিছু ইন্টারসেপ্টর দেওয়ার জন্য। কেউ রাজি না হওয়ার পরে কিছু লেনদেনের প্রস্তাবও করেছিলাম। 3 জুলাই সৌদি সামরিক বাহিনী নতুন থার্ড ব্যাটারির উদ্বোধন করে। অথচ মাত্র 9 দিন আগেই ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। অর্থাৎ সৌদি তখন নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থায় মনোযোগী ছিল এবং ইসরায়েলের আহ্বানে সাড়া দেয়নি। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা আরও জানান, ইসরায়েলকে সহায়তা করতে সংযুক্ত আরব আমিরাতকেও অনুরোধ করা হয়েছিল, যারা 2016 সাল থেকে থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। তবে তারা ইসরায়েলকে ইন্টারসেপ্টর সরবরাহ করছে কিনা তা নিশ্চিত করেনি। এই সংকটকালীন পরিস্থিতিতে পেন্টাগনের পরিকল্পনা থাকা প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মাত্র 25% মজুদ অবশিষ্ট ছিল বলে জানায় দ্য গার্ডিয়ান। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নিজস্ব জাহাজ থেকেও স্ট্যান্ডার্ড মিসাইল 3 ছুড়ে ইসরায়েলকে প্রতিরক্ষা সহযোগিতা দিতে বাধ্য হয়। বিশেষজ্ঞরা বলছেন, এত সব সুরক্ষা সত্ত্বেও ইরান ইসরায়েলের অন্তত 5টি সামরিক স্থাপনায় সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম হয়। এতে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা, অস্ত্র মজুতের ঘাটতি প্রকটভাবে সামনে আসে। বিশেষজ্ঞ ডগলাস বার্কি বলেন, এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থার বড় দুর্বলতা হল ম্যাগাজিন ডেপথ বা অস্ত্র মজুত ফুরিয়ে যাওয়ার ঝুঁকি। সৌদি আরবের এই প্রত্যাখ্যান ওয়াশিংটনের জন্য কষ্টদায়ক, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ন্যাটো গঠনের লক্ষ্যে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থাকে একত্র করার চেষ্টা করছিল।
তবে বিশ্লেষকদের মতে বর্তমান প্রেক্ষাপটে সৌদি আরব ও অন্যান্য আরব রাষ্ট্রগুলো ইসরায়েলকে সহযোগী নয় বরং প্রতিপক্ষ হিসেবে দেখছে, বিশেষ করে গাজা, লেবানন, পশ্চিম তীর ও সিরিয়ার ইসরায়েলের একতরফা সামরিক অভিযানগুলোর প্রেক্ষিতে। ইউরেশিয়া গ্রুপের মধ্যপ্রাচ্য বিভাগের ব্যবস্থাপনা পরিচালক ফিরাস মাকসাদ বলেন, ইসরায়েলের লাগামহীন আগ্রাসনের কারণে সৌদি অবস্থান আরও কঠিন হয়েছে। ইরান দুর্বল হলেও সৌদি এখন তুরস্কের দিকে ঝুঁকছে, এমনকি ইরানের সঙ্গেও ঘনিষ্ঠ হওয়ার পথ খুঁজছে। মধ্যপ্রাচ্যের এই কূটনীতিক মন্তব্য করেন, আমাদের দৃষ্টিতে এই যুদ্ধ শেষ হয়েছে আমাদের অনুকূলে, কারণ ইসরায়েল বুঝেছে একটি শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে সংঘর্ষের মূল্য কতটা ভয়াবহ হতে পারে। ইরান ইসরায়েলকে পুরোপুরি বৈদ্যুতিকভাবে অচল করার পরিকল্পনা করছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক বোমার পাশাপাশি একটি গোপন ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি অস্ত্র তৈরির পরিকল্পনা রয়েছে, যার উদ্দেশ্য ইসরায়েলের বিদ্যুৎ ব্যবস্থা, সেনা যোগাযোগ ও প্রযুক্তিগত অবকাঠামো এক মুহূর্তে স্তব্ধ করে দেয়া। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন ও ইসরায়েলি হামলায় ইএমপি প্রকল্পে মারাত্মক ধস ঘটে। তবে ইরানের পক্ষ থেকে দাবি এসেছে, এই হামলায় তাদের ইএমপি প্রকল্প এবং পারমাণবিক প্রযুক্তিগত কর্মসূচি নিরাপদ রয়েছে এবং তারা এগুলো চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি গোয়েন্দা সূত্র বলছে, ইরান গোপনে দুটো পারমাণবিক ওয়ারহেড তৈরি করেছিল, একটি ফিশন বোমা এবং অন্যটি অধিকতর শক্তিশালী ফিউশন বোমা। যদিও গুপ্ত হত্যা এবং গোপন হামলায় এসব প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের অবস্থান অনুযায়ী তাদের পারমাণবিক কর্মসূচি থেমে যায়নি এবং তারা আন্তর্জাতিক আইন ও বিধি মোতাবেক নিজেদের কার্যক্রম পরিচালনা করছে। ইসরায়েলের দাবি, চলমান 12 দিনের যুদ্ধে ইরানের প্রায় 3000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অর্ধেক ধ্বংস হয়েছে এবং 500টি লঞ্চারের 80% ধ্বংস করা হয়েছে। তবে তেহরান এই সংখ্যাগুলোকে অতিরঞ্জিত বলে উড়িয়ে দেয়। তাদের বক্তব্য, যুদ্ধের প্রভাবে স্বাভাবিক কিছু ক্ষতি হলেও তাদের ক্ষেপণাস্ত্র স্থাপনার বড় অংশ অক্ষত আছে এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন ও পুনর্বাসন অব্যাহত রয়েছে। ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের বড় অংশ নিহত হলেও ইরানের পক্ষ থেকে বলছে যে তাদের গবেষণার কাজ এখনো চলছে এবং তারা আন্তর্জাতিকভাবে নিরীক্ষকদের সঙ্গে পারমাণবিক কর্মসূচি বিষয়ে স্বচ্ছতার প্রতিশ্রুতি রেখেছে। ইএমপি প্রকল্পটি ইসলামী বিপ্লব গার্ড বাহিনী পরিচালনা করলেও তাদের পারমাণবিক ফতোয়া অনুযায়ী সরাসরি পারমাণবিক অস্ত্র সৃষ্টি বন্ধ রয়েছে। তাই ইএমপি উন্নয়ন ছিল পারমাণবিক অস্ত্রের বিকল্প কৌশল, যা জরুরি পরিস্থিতিতে ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছিল। ইসরায়েলি গোয়েন্দারা দাবি করেন, বর্তমানে ইরান পারমাণবিক থ্রেশহোল্ডের নিচে রয়েছে এবং গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে কমপক্ষে 1 থেকে 2 বছর সময় লেগে যাবে, যা ধরা পড়বে এবং ধ্বংস করা হবে। তবে ইরানের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, তাদের সামরিক ও পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং আগ্রাসী নয়। ইসরায়েলি বিমান হামলায় 24 জুন তেহরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফোর্ডো ফ্যাসিলিটি লক্ষ্য হলেও ইরান দাবি করেছে গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম মজুত অক্ষত রয়েছে এবং তাদের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর নজরদারির অধীনে রয়েছে। বিশ্লেষকরা মনে করেন, ইসরায়েলের হামলা ইরানের পারমাণবিক ও সামরিক কার্যক্রম সাময়িকভাবে বাধা দিলেও পুরো মধ্যপ্রাচ্যের পরমাণু ভারসাম্যে নতুন দিশা দেখিয়েছে। ইরানের দাবি, তাদের কর্মসূচি স্বভাবতই শান্তিপূর্ণ এবং তারা আন্তর্জাতিক চুক্তি ও বাধ্যবাধকতা মেনে চলছে। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সমাজের চোখ কেন্দ্রীভূত রয়েছে ইরানের ইএমপি ও পারমাণবিক কর্মসূচি নিয়ে দৃষ্টিভঙ্গির উপর। একদিকে ইসরায়েল ও তার মিত্ররা সম্ভাব্য হুমকি হিসেবে এটিকে দেখে, অন্যদিকে ইরান তাদের শান্তিপূর্ণ পরিবেশ ও কর্মসূচির স্বচ্ছতাকে জোরদার করছে। ইরানে দ্বিতীয়বার হামলা করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, আর ইরানও এবার আগে থেকেই সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। সুতরাং ইসরায়েল যদি আবারও তেহরানে হামলা চালায়, তাহলে বড় ধরনের যুদ্ধই শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই গত মাসের শুরুর দিকে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। তেল আবিবের ধারণা পাল্টে দিয়ে ইসরায়েলে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরানও।
ইরানের মিসাইল বৃষ্টিতে বেকায়দায় পড়ে ট্রাম্পের দ্বারস্থ হন নেতানিয়াহু। ইরানকে দমাতে দেশটির গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা করে মার্কিন সেনারা। তাদেরও উচিত জবাব দেয় ইরান। কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় খামেনির বাহিনী। এরপর প্রস্তাব আসে যুদ্ধবিরতির। টানা 12 দিনের যুদ্ধের পর থামে দুদেশের সংঘর্ষ। যুদ্ধবিরতির পর থেকে ওই 12 দিনের যুদ্ধকে সাফল্য হিসেবে দেখছে নেতানিয়াহুর ইসরায়েল। দেশটির নেতারা বলছেন, ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যা, প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করা এবং যুক্তরাষ্ট্রকে পারমাণবিক স্থাপনায় হামলার জন্য রাজি করানো সবই ছিল সেই যুদ্ধের অর্জন। ইরানও দাবি করেছে তারাই জিতেছে এই যুদ্ধে। দুদেশের এই বাগযুদ্ধের মধ্যেই নতুন পরিকল্পনার কথা জানিয়েছে তেল আবিব। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন তিনি গ্যাসের প্যাডেল থেকে পা সরানোর কোনো ইচ্ছা রাখেন না, অর্থাৎ তিনি আবারও হামলার প্রস্তুতি নিচ্ছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় এক প্রতিবেদনে এমন তথ্যই প্রকাশ করা হয়েছে। আল জাজিরাকে দেয়া একাধিক বিশ্লেষকের মত অনুসারে ইসরায়েল বর্তমানে সেই সুযোগ খুঁজছে যার মাধ্যমে ইরানকে আরও দুর্বল করা যাবে কিংবা শাসকদের ক্ষমতাচ্যুত করা যাবে। তবে এ ধরনের অভিযান চালাতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছ থেকে তা সহজে মিলবে না বলেই মনে করছেন অনেকে। গেল 12 দিনের যুদ্ধ নিয়ে ইসরায়েল দাবি করেছিল এটি ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। যদিও তেহরান দীর্ঘদিন ধরে বলে আসছে তাদের কর্মসূচি কেবল বেসামরিক উদ্দেশ্য। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন তারা ইসরায়েলের যে কোনো নতুন সামরিক অভিযানের জন্য প্রস্তুত। তাদের সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলের ভেতরে গভীরভাবে আঘাত হানতে সক্ষম। ইরানের বিশ্লেষক ত্রিতা পার্সি মনে করেন নেতানিয়াহুর লক্ষ্য ইরানকে সিরিয়া বা লেবাননের মতো করে ফেলা, যেখানে ইসরায়েল প্রয়োজনে যে কোনো সময় হামলা চালাতে পারবে এবং কেউ তেমন প্রতিক্রিয়া জানাবে না। ইসরায়েল যুদ্ধ পুনরায় শুরু করতে চায়, কারণ তারা চায় ইরানকে এমন এক অবস্থা দিতে যাতে তা বারবার আঘাত করার জন্য উন্মুক্ত থাকে। এদিকে দক্ষিণ পূর্ব ইরানের একটি বিচার বিভাগে সন্ত্রাসী হামলা হয়েছে। বন্দুকধারীরা 5 বেসামরিক নাগরিককে হত্যা করেছে। আহত হয়েছেন 13 জন। তবে সংখ্যাটি প্রাথমিক এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে দ্য টাইমস অফ ইসরায়েল ও রয়টার্স জানায় দক্ষিণ পূর্ব সিস্তান বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে বিচার কেন্দ্রে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এই সন্ত্রাসী হামলায় 5 জন নিহত এবং 13 জন আহত হয়েছেন। নিহত হয়েছেন 3 বন্দুকধারীও। বন্দুকধারীদের নিহতের বিষয়টি ধোঁয়াশায় ঘেরা। কিছু সূত্র বলছে হামলার পর তারা নিজেরাও আত্মহত্যা করেছেন। পৃথকভাবে সরকারি IRNA সংবাদ সংস্থা জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আঞ্চলিক সদর দপ্তর হামলার সময় 3 হামলাকারী নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছে। সিস্তান বেলুচিস্তান প্রদেশের ডেপুটি পুলিশ কমান্ডার আলী রেজা দালিবির মতে হামলাকারীরা দর্শনার্থীদের ছদ্মবেশে ভবনে প্রবেশের চেষ্টা করেছিল। দালিরি বলেন হামলাকারীরা ভবনে একটি গ্রেনেড ছুড়ে মারে, যার ফলে ভেতরে থাকা বেশ কয়েকজন নিহত হয়। তাদের মধ্যে 1 বছরের শিশু এবং শিশুটির মাও ছিলেন। ইরানি গণমাধ্যমের মতে পাকিস্তানে অবস্থিত কিন্তু ইরানেও সক্রিয় একটি বালুচ জিহাদি গোষ্ঠী জাইশ আল আদল, যার অর্থ বিচার বাহিনীর সেনা, এই হামলার দায় স্বীকার করেছে। ইরানের হাতে আছে বিপুল পরিমাণ সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র, যে ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করা প্রায় অসম্ভব বলে স্বীকার করেছে ইসরায়েলি গোয়েন্দারা। ইরানের এই বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ভান্ডার সম্পর্কে কোনো ধারণাই ছিল না ইসরায়েলিদের, এমন তথ্য উঠে আসে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে। ইসরায়েলি বাহিনী যখন মনে করছিল ইরানে তাদের জন্য আর কোনো অপ্রত্যাশিত চমক নেই, তখনই সামনে এলো একটি বিস্ময়কর সত্য। ইরান গোপনে সংরক্ষণ করছে বিপুল পরিমাণ সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র, যার প্রকোপ এতটাই ভয়ঙ্কর যে তা শনাক্ত করা এবং ধ্বংস করা প্রথাগত প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে প্রায় অসম্ভব।
এই আধুনিক ও মোবাইল ক্ষেপণাস্ত্রগুলো ইরানি সামরিক ক্ষমতাকে নতুন উচ্চতা নিয়ে গেছে এবং মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে নড়িয়ে দিচ্ছে। বিষয়টি ইসরায়েলি গোয়েন্দা ও সামরিক বিশেষজ্ঞদের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এগুলো যে কোনো মুহূর্তেই আঞ্চলিক সংঘাতের পরিধি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি করতে সক্ষম। ইরানের অস্ত্রাগারে রয়েছে সেজিল ক্ষেপণাস্ত্র, যা 2 ধাপে কাজ করে, মিডিয়াম রেঞ্জের সলিড ফুয়েল মিসাইল এবং যার স্ট্রাইকিং রেঞ্জ প্রায় 2400 কিলোমিটার। এছাড়াও খাইবার শেকার নামক তৃতীয় প্রজন্মের সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র আছে, যার রেঞ্জ 1450 কিলোমিটার এবং এটি উন্নত গাইডেন্স প্রযুক্তির মাধ্যমে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা একদম ফাঁকি দিতে পারে। এর পাশাপাশি কাশেমবাসীর ক্ষেপণাস্ত্রটি, যার কার্যকর রেঞ্জ 1200 কিলোমিটার, অত্যন্ত নিখুঁত নিশানায় আঘাত হানার সক্ষমতা সম্পন্ন। ফাতে ও রাত সিরিজের স্বল্প ও মধ্যম রেঞ্জের সলিড ফুয়েল মিসাইলগুলোর সংযোজন ইরানের ক্ষেপণাস্ত্র শক্তিকে বহুমাত্রিক ও অপ্রত্যাশিত করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর নাম আগে থেকে জানা থাকলেও এগুলোর উপাদান সম্পর্কে কোনো ধারণা ছিল না ইসরায়েল ও তাদের মিত্রদের কাছে। ইরান ইসরায়েলের 12 দিনের হামলার প্রকোপ এতটাই ছিল যে এই ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করার চেষ্টায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্রভান্ডার খালি হয়ে গেছে। কিছু সূত্র বলছে, যুদ্ধবিরতি যদি না হতো, ইরানের আরেকটি হামলাতেই শেষ হয়ে যেত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাতে থাকা অবশিষ্ট 25% যুদ্ধ সরঞ্জামও। গোপন তথ্য অনুযায়ী ইরান চীনের কাছ থেকে অবাধে এবং বৃহৎ পরিমাণে অ্যামোনিয়াম পারকোরেট আমদানি করছে। এই কাঁচামাল দিয়ে প্রায় 800টিরও বেশি আধুনিক সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র প্রস্তুত করা সম্ভব। এইসব ক্ষেপণাস্ত্রের কিছু অংশ ইরানের মিত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে পৌঁছে যাচ্ছে বলেও উল্লেখ করা হয়। সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো দ্রুত প্রস্তুত ও মোতায়েনযোগ্য। এই ক্ষেপণাস্ত্রগুলো গোপনে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় সংরক্ষণ করা যায় এবং প্রয়োজন মাত্রই মুহূর্তের মধ্যে হামলা করা সম্ভব। তাই শত্রুপক্ষের জন্য এগুলো শনাক্ত ও ধ্বংস করা অত্যন্ত কঠিন। ক্ষেপণাস্ত্রগুলো মোবাইল লঞ্চারের সাহায্যে দ্রুত অবস্থান পরিবর্তন করতেও সক্ষম, যা প্রতিরক্ষা ব্যবস্থা ও গোয়েন্দাদের জন্য চূড়ান্ত চ্যালেঞ্জ তৈরি করে। আধুনিক অ্যান্টি মিসাইল সিস্টেমগুলোর জন্যও এগুলোকে মাঝপথে নামানো কঠিন। ইসরায়েলি গোয়েন্দারা পূর্বাভাস দিচ্ছেন এই সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র সমূহ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার গোপন দুর্বলতাকে উদ্বুদ্ধ করতে পারে ও যে কোনো সময় বড় ধরনের আঘাতের আশঙ্কা সৃষ্টি করে। আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার সম্ভাবনাযুক্ত এই অস্ত্রগুলো বর্ধিত সংকটের সূত্রপাত ঘটাতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ক্ষেপণাস্ত্রের রূপান্তর, সংরক্ষণ ও ফায়ারিং সিদ্ধান্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে ইরানের সামরিক নেতৃত্বের হাতে। ফলে আঞ্চলিক নিরাপত্তার পরিস্থিতি অতি সংবেদনশীল হয়ে উঠেছে এবং ইরান ইসরায়েল সংঘাতে নতুন মাত্রা যোগ করার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহল উচ্চ সতর্কতায় এসব তথ্যের ভিত্তিতে ক্রমাগত পর্যবেক্ষণ ও প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে। এখন বিশ্বজুড়ে নজর রয়েছে ইরানের এই গোপন ক্ষেপণাস্ত্র মজুদ ও সক্ষমতাকে কিভাবে মোকাবেলা করা হবে এবং মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি বিন্যাস কোন দিকে এগোবে সেটি নির্ধারণে ভবিষ্যৎ পদক্ষেপগুলো কি রকম হবে। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে যে প্রাণঘাতী সংঘাত চলছে তাতে এক পাশে রয়েছে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র ও কয়েক দশকের অভিজ্ঞতা সম্পন্ন থাইল্যান্ডের সামরিক বাহিনী, আর অপর পাশে রয়েছে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা কম্বোডিয়ার তুলনামূলকভাবে কম অভিজ্ঞতা সম্পন্ন সামরিক শক্তি। ঔপনিবেশিক শক্তি ফ্রান্স 1 শতাব্দীরও আগে যখন তাদের সীমান্ত ভাগ করে দিয়েছিল, তখন থেকে ব্যাংকক ও নমপেন নিজেদের সীমান্তে একটি বিতর্কিত ভূখণ্ড নিয়ে লড়াই করে আসছে। গত বৃহস্পতিবার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 1 ডজনের বেশি মানুষ নিহত, কয়েক ডজন আহত এবং 1.5 লাখেরও বেশি বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। এই সংঘাতের পেছনে দুই পক্ষের সামরিক ইতিহাস ও সক্ষমতার দিকে নজর দেওয়া যাক।
থাইল্যান্ডের সামরিক বাহিনী প্রতিবেশী কম্বোডিয়ার চেয়ে জনবল ও অস্ত্রশস্ত্রে অনেক বড়। থাইল্যান্ডের মোট 3,61,000 সক্রিয় সামরিক সদস্য রয়েছে, যা কম্বোডিয়ার 3 গুণ। আর এই সেনাদের হাতে এমন সব অস্ত্রশস্ত্র রয়েছে যা কম্বোডিয়ার সেনারা কেবল স্বপ্নই দেখতে পারে। লোই ইনস্টিটিউটে 2024 সালের 27টি আঞ্চলিক দেশের সামরিক সক্ষমতার র্যাঙ্কিংয়ে থাইল্যান্ড 14তম স্থানে রয়েছে, যেখানে কম্বোডিয়া 23তম স্থানে। এই বৈষম্য হয়তো স্বাভাবিক, কারণ থাইল্যান্ডের জনসংখ্যা কম্বোডিয়ার 4 গুণ এবং জিডিপি 10 গুণেরও বেশি বড়। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আঞ্চলিক যুদ্ধ যেভাবে কম্বোডিয়া, লাওস এবং ভিয়েতনামকে গ্রাস করেছিল, থাইল্যান্ড সেখান থেকে মুক্ত ছিল। এমনকি পূর্বের ইউরোপীয় উপনিবেশবাদের ধ্বংসযজ্ঞ থেকেও রেহাই পেয়েছিল দেশটি। মার্কিন পররাষ্ট্র দপ্তর অনুসারে একটি চুক্তির মাধ্যমে থাইল্যান্ড যুক্তরাষ্ট্রের মিত্র দেশ। 1954 সালে 2 দেশের মধ্যে সেই চুক্তি স্বাক্ষরিত হয়, যেটি ম্যানিলা চুক্তি নামে পরিচিত। তখন থেকে 2 দেশের মধ্যে মিত্রতা সম্পর্ক। ভিয়েতনাম যুদ্ধের সময় থাইল্যান্ড তাদের বিমান ঘাঁটিতে B-52 বোমারু বিমান সহ মার্কিন বিমান বাহিনীর সরঞ্জামে জায়গা দিয়েছিল। হাজার হাজার থাই সেনা মার্কিন সমর্থিত দক্ষিণ ভিয়েতনামের পক্ষে যুদ্ধও করেছিল। ওয়াশিংটন ও ব্যাংককের মধ্যে যে সম্পর্ক বজায় আছে সেটি বেশ শক্তিশালী। থাইল্যান্ডকে যুক্তরাষ্ট্র ন্যাটোর বাইরে প্রধানতম মিত্র হিসেবে দেখে। এর ফলে থাইল্যান্ড বিশেষ সুবিধা পায়, যেটির কারণে কয়েক দশক ধরে তাদের অস্ত্র কর্মসূচির জন্য মার্কিন সমর্থন পেয়ে আসছে। আন্তর্জাতিক প্রতিরক্ষায় চীন ও ভিয়েতনামের সঙ্গে কম্বোডিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক। প্রতিরক্ষা সরঞ্জামের জন্য রাশিয়ার উপর ঐতিহ্যগতভাবে নির্ভরশীল হওয়া সত্ত্বেও কম্বোডিয়ার প্রতিরক্ষা সরঞ্জামের একটি প্রধান সরবরাহকারী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে চীন। বেইজিং কম্বোডিয়ায় একটি নৌঘাঁটিও তৈরি করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে থাইল্যান্ড উপসাগরে অবস্থিত রিম নৌঘাঁটি চীনা বিমানবাহী রণতরীগুলোকে আশ্রয় দিতে সক্ষম হবে। কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের সমর্থনে শক্তিশালী হয়ে রয়্যাল থাই এয়ারফোর্স ভালোভাবে সজ্জিত। IISS অনুসারে অন্তত 11টি আধুনিক সুইডিশ গ্রিপেন যুদ্ধবিমান এবং কয়েক ডজন পুরনো মার্কিন F-16 ও F-5 যুদ্ধবিমান রয়েছে। অন্যদিকে কম্বোডিয়ার যুদ্ধ করতে সক্ষম কোনো বিমান বাহিনী নেই। থাইল্যান্ডের কাছে আছে মার্কিন কোবরা অ্যাটাক হেলিকপ্টার ও 18টি মার্কিন ব্ল্যাক হক যুদ্ধযান। কম্বোডিয়ার কাছে আছে মাত্র কয়েক ডজন পুরনো সোভিয়েত এবং চীনা হেলিকপ্টার। ইউএস প্যাসিফিক কমান্ডের সাবেক ডিরেক্টর ও হাওয়াই ভিত্তিক সামরিক বিশ্লেষক কার্ল সুস্টার বলেছেন, পরিসংখ্যান ও মানের দিক থেকে সামরিকভাবে থাইল্যান্ড এগিয়ে থাকলেও কম্বোডিয়া অন্তত একটি দিক থেকে সুবিধাজনক অবস্থানে আছে। সেটি হচ্ছে বিতর্কিত সীমান্ত এলাকায় তাদের ভূগত অবস্থান। সুস্টার CNN-কে বলেছেন, কম্বোডিয়ার দিক থেকে বিতর্কিত সীমান্ত এলাকায় প্রবেশের সুবিধা বেশি। তিনি আরো বলেন, কম্বোডিয়ার বাহিনী বিতর্কিত সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন ও বিভিন্ন ফাঁদ স্থাপন করায় থাইল্যান্ডকে দূরপাল্লার অস্ত্রের উপর নির্ভর করতে হবে। সুস্টার বলেছেন, থাইল্যান্ডের বিমান বাহিনী বেশ শক্তিশালী এবং তাদের বিশেষ ফোর্সটি লড়াই শ্রেষ্ঠ। আমি মনে করি থাইরা সংঘাতে বিমান শক্তি এবং দূরপাল্লার অস্ত্রের উপর জোর দিতে পছন্দ করবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।